এবার ডক্টর ইউনূসের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ দিয়ে এলো আইনজীবীরা। হামের টিকা বাণিজ্যে ৯০২ শিশুর মৃত্যু ও ত্যাগের এই নিষেধাজ্ঞা। তারেক সরকারের বিচার বিভাগীয় হস্তক্ষেপের বিচারহীনতায় নতুন অধ্যায় চলছে এখন। হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের অভিযোগে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ জারি করা হয়েছে। সারা দেশে ১৫ই মার্চ থেকে ১৫ই আগস্ট পর্যন্ত ৯০২ শিশুর মর্মান্তিক মৃত্যু, স্বাস্থ্য খাতের বেসরকারিকরণ চক্রান্ত, তারেক রহমান সরকারের বিচার বিভাগের হস্তক্ষেপের মাধ্যমে ইউনূসকে আইনি সুরক্ষা দিচ্ছে কেন? সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে এক বিস্ফোরক আইনি পদক্ষেপের খবর আমাদের সামনে, যা সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান বাটপার মোহাম্মদ ইউনূসের ১৮ মাসের শাসনের সব গোপন এবং বিতর্কিত অধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। আজ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। এই নোটিশের মূল দাবি, ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ থেকে অবিলম্বে নিষেধাজ্ঞা জারি করতে হবে। কিন্তু কেন? কি এমন গুরুতর অপরাধের অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে? অভিযোগগুলো হলো শিশুদের জীবন রক্ষাকারী হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থায় আওতা থেকে সরিয়ে বেসরকারি খাতে হস্তান্তরের বাণিজ্যের সরাসরি জড়িত থাকার অপচেষ্টা ও অশুভ কর্মকাণ্ড। আর এর খেসারত দিতে গিয়ে দেশের শত শত নিষ্পাপ শিশু আজ প্রাণ হারিয়েছে। দর্শক, আজকের এই ভিডিওতে আমরা দেখাবো হামের টিকা বাণিজ্যের নামে কিভাবে নিষ্পাপ শিশুদের বলির পাঠা বানানো হলো, আর ক্ষমতার পালাবদলের পর বর্তমান তারেক রহমানের সরকার কিভাবে বিচার বিভাগ হস্তক্ষেপ করে এই ইউনূসকে একের পর এক মামলা থেকে বাঁচিয়ে দেওয়ার অনৈতিক খেলা খেলছে। আমাদের সাথে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, আমরা সেই আইনজীবীদের বক্তব্যটা প্রথমে একটু শুনিয়ে আসি আপনাদের। আইনজীবীরা কি বলছেন বা কি বলতে চাচ্ছেন, আমরা তাদের বক্তব্যটা ডক্টর একটু শুনি। মোহাম্মদ ইউনূসের যে দীর্ঘ অপরাধের তালিকা, একটা হচ্ছে হাম ট্র্যাজেডি, ভ্যাকসিন আইনে, নাম্বার 2 হাইয়েস্ট কারাপশন। ইভেন ডক্টর ইউনূসের বন্ধু ডক্টর ইফতেখারুর রহমান ইউনূসের আমলে ৪৫% বেশি টাকা পাচার হয়ে থাকে। তৃতীয়ত তাদের সর্বোচ্চ আইন সংবিধান, সেই সংবিধানের আর্টিকেল 23। দর্শক, এই কথাটা খেয়াল করবেন, ইউনূসের আমলে সবচেয়ে বেশি টাকা পাচার হয়েছে সুইস ব্যাংকে। তার মানে কত পরিমাণ দুর্নীতি এই লোকটা করেছে সেটা একটু ভেবে দেখেন। মানে প্রতিটা দাবি যৌক্তিক, যেটা এখন বাংলাদেশের মানুষের গণদাবি, এই ইউনূসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আছে শুনি একটু। জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য রাষ্ট্র রক্ষা করবে, ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, জাতির হৃদস্পন্দন স্তম্ভ রক্ষা করবে। ইউনূসের আমলে মুক্তিযুদ্ধের সমস্ত স্তম্ভকে মবের মাধ্যমে সে ভেঙে দিয়েছে। চমৎকার কথা বলেছেন। এটাই এখন জনদাবি, গণদাবি। কারণ হচ্ছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, বাংলাদেশের সৃষ্টির যেগুলো চিহ্ন, সমস্ত চিহ্নগুলো ইউনূসের নেতৃত্বে বা ইউনূসের ইন্ধনে সমস্ত কিছু ধ্বংস করা হয়েছে এবং সেটি রক্ষা করার কোনো প্রয়োজনীয় পদক্ষেপ তিনি এবং সেনাবাহিনী, আমি মনে করি এর সাথে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকেও এই বিচারের আওতায় আনা উচিত। কারণ এই কুলাঙ্গার সেনাপ্রধানের জন্যই আজকে বাংলাদেশের এই অবস্থা। কারণ সে যদি অন্তত আইন শৃঙ্খলা বাহিনীকে, সে ৫ই আগস্টে বলেছিল যে সে দায়িত্ব নিচ্ছে। সুতরাং সেও এটা থেকে বাইরে যেতে পারে না, ইউনূসও তো যেতে পারে না এবং কুলাঙ্গার ওয়াকারও যেতে পারে না। শুনি আরেকটু উনার কথা। বাঙালির আতুর ঘর, ওটি শুধু বাবার বাড়ি না, ওটি আমার বাড়ি, আপনার বাড়ি, সবার বাড়ি, আমাদের মুক্তিযুদ্ধের আতুর ঘর। সেই ঘরে তারা দিয়ে আঘাত করছে, আর্টিকেল 24 এর ভায়োলেশন। এবং ইউনূস সাহেবের বিরুদ্ধে অভিযোগের অন্ত নাই। দেওয়া হয়েছে মেহরবানি করে আমাদের প্যারাগ্রাফ 5 সিরিয়া হচ্ছে ওনারা কি ওনার বিরুদ্ধে অভিযোগ এবং আপনার সমস্ত। দর্শক, আমরাও ৫ই আগস্টের পর থেকে বারবার বলে আসছি, এই ইউনূসের অপরাধ এবং অন্যায়ের কোনো শেষ নেই। বাংলাদেশটাকে খণ্ড বিখণ্ড, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগানো, এখন মব সৃষ্টি করে কেউ বঙ্গবন্ধুর কথা বললে, আওয়ামী লীগের কথা বললে তার উপরে হামলা চালানো হয়, হামলে পড়া হয়, মব সৃষ্টি করা হয়। গতকালকে আপনারা দেখেছেন ১৫ই আগস্টে এই ৩২ নম্বরে কিছু লোক গিয়েছে। তার মধ্যে একজন সাধারণ নাগরিক যে সিঙ্গারা বিক্রি করতে গিয়েছে বা সিঙ্গারা খাওয়াতে গিয়েছে, এরকম একজন রিকশাওয়ালা, ২ টা মেয়ে গিয়েছে, তাদের নিজস্ব সাধারণ নাগরিক। তারা কিন্তু কোনো পলিটিক্যাল দলের সদস্য নয়। তাদের উপর কি জঘন্য মব করা হয়েছে তারা আপনারা দেখেছেন। তাদের উপরে মব তো করা হয়েছে এবং তাদেরকে আবার গ্রেপ্তারও করা হয়েছে। মানে এই যে আইনের উল্টা চলন এবং এই যে ফ্যাসিস্ট, অ্যা সম্পূর্ণ ফ্যাসিস্ট যে আচরণ তারেক রহমান সরকারের, ইউনূস থেকে শুরু করে তারেক রহমান, এগুলোই কিন্তু বাংলাদেশকে বিভাজন করার চরম পর্যায়ে নিয়ে গিয়েছে এবং যেটা শুরু করেছে এই ইউনূস। আমাদের বাঙালি জাতিকে, বাংলাদেশের জাতিকে টোটালি বিভাজন করে ২ টা ভাগ করে দিয়েছে এবং দেশের অর্থনীতিটাও এবং দেশের অগ্রগতিটা কিন্তু থমকে গেছে এই কারণে। আপনি যখন ভাইয়ে, ভাইয়ে দ্বন্দ্ব করে দিবেন, সেই পরিবারে কোনো উন্নতি হবে না। সেই পরিবার ধ্বংস হতে বাধ্য। ইউনূস সেই
কাজটাই করেছে আমাদের বাংলাদেশের উপর তাদের এত ক্ষোভ, তাকে সমর্থন না করার জন্য বাংলাদেশের মানুষের উপরে তার ক্ষোভ কতটা প্রকট আপনি চিন্তা করেন যে ভাইয়ে, ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে এবং এই দ্বন্দ্ব কতদিন চলবে এবং এই দ্বন্দ্বের মাধ্যমে এই দেশটা যাতে গৃহযুদ্ধের দিকে চলে যায় এবং দেশটা ধ্বংস হয়ে যায়, তার সমস্ত চক্রান্ত কিন্তু এই বাটপার ইউনূস করেছে। আমরা একটু শুনি উনারা কি অভিযোগ বিতর্কিত দিচ্ছে। লোককে নিয়োগ, নিজের ভাই ব্রাদার আত্মীয়তা, সবচেয়ে বড় যে পরিবেশটা উনি যে প্রতিষ্ঠান থেকে উনি নষ্ট করেছেন, যে রাজনৈতিক সরকার কোনো কারণে ব্যর্থ হলে বাংলাদেশের মানুষের একটা আস্থা ছিল যে কেয়ারটেকার বলেন, অন্তর্বর্তীকালীন বলেন কিংবা অস্থায়ী সরকার বলেন, 90-এর গণঅভ্যুত্থানের পর আমরা শাহাবুদ্দিন সাহেবকে দেখেছি সাফল্যের সঙ্গে সরকার পরিচালনা করেছে। পরবর্তীকালে 96 সালে দেখেছি জাস্টিস হাবিবুর রহমান শেলী সাহেব সরকার পরিচালনা করেছে। এইভাবে 2001 ইভেন 2008-এ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস অন্য অনেক কিছু নষ্টের পাশাপাশি ইন্টারিম বা তত্ত্বাবধায়ক বা অস্থায়ী সরকারের কনসেপ্ট নষ্ট করেছে। আমি শেষ করতে চাই শেষ ব্রিফিং দিয়ে, বাংলাদেশ চমৎকার বলেছেন দর্শক, এই আইনজীবী আশরাফুল ইসলাম কিন্তু চমৎকার বলেছেন। এটা একটা গুরুতর অভিযোগ এবং তত্ত্বাবধায়ক সরকার যে একটি পক্ষপাতিত্বমূলক সরকার হতে পারে এবং একটা দলকে তারা কিভাবে তার বৈষম্যমূলক আচরণ করতে পারে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আত্মীয়-স্বজন হতে শুরু করে উনি ওনার গভর্নমেন্টে সমস্ত আত্মীয়-স্বজনকে এনে বসিয়েছেন এবং কোটার সৃষ্টি করেছেন। যে কোটার বিরুদ্ধে আন্দোলন করে গণ-অভ্যুত্থান হলো, শেখ হাসিনা সরকারের পতন হলো, সেই কোটাকে উনি ব্যাপকভাবে আরো প্রতিষ্ঠিত করেছেন। জুলাই যোদ্ধাদের জন্য কোটা, এই কোটা, সেই কোটা, বিমান ভাড়া অর্ধেক কোটা, মানে কোটার কোনো শেষ নেই। তাহলে কোটা, সেই বৈষম্য কোথায় রইল? আর কোটা না মেধা, তাহলে মেধার মূল্যায়ন কোথায়? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ক্ষমতার প্রশাসনিক জায়গাগুলোতে সে নন প্রফেশনাল লোকদের, তাদেরকে বিএনপি বা বিভিন্ন জামাতের নেতা-টেতা এদের যাদেরকে আছে তাদেরকে প্রশাসনের বিভিন্ন সচিব, যুগ্ম সচিব পদে মর্যাদা দিয়ে তাদেরকে বসিয়ে প্রশাসনকেও কিন্তু সে বিভাজন করেছে এবং বিভক্ত করেছে। ইউনূসের অপরাধের কোনো শেষ নেই। আমরা আরেকটু শুনি উনি কি যত বলছেন। সরকার প্রধান হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, খন্দকার মোস্তাক আহমেদ, রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মোহাম্মদ এরশাদ, দেশ নেত্রী খালেদা জিয়া, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, সবার চিফ এক্সিকিউটিভরা যে ন্যূনতম সুবিধা নিয়েছে সেইটা মাটির এইখানে পড়ে থাকবে। ইউনূস সাহেবের অবৈধ সুবিধায় আকাশ হয়ে যাবে, সেই কবিতার মতো নাদের আলীর ছাদ চূর্ণ করে আকাশে উড়ে যাবে। এই কারণে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের সম্মানিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে বলে অসাধারণ কথা বলেছেন যে আইনের শাসন হবে আমার সরকারের শেষ কথা, আর আইনের শাসনের পূর্ব শর্ত হচ্ছে যে কোনো অভিযোগ উঠলে একটি নিরপেক্ষ ইনকোয়ারি করা। আমরা সেই ইনকোয়ারি চাই এবং ইনকোয়ারির সময় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব পালানোর প্রবণতা আছে, অতীতে বহুবার পালিয়ে গেছে। আমরা আপনাদের দর্শক, ৫ই আগস্টের পরে অনেকেই বলার চেষ্টা করেছে, শেখ হাসিনার বিরুদ্ধে ব্লেম দেওয়ার চেষ্টা করছে তিনি পালিয়ে গিয়েছেন। কিন্তু আমরা বাস্তবতা যেটা জানতে পেরেছি, তাকে বাংলাদেশ সেনাবাহিনী নিরাপদ অবস্থানে রাখার জন্য তাকে সামরিক বিমানে করে ভারতে রাষ্ট্রীয় অতিথি বা প্রধানমন্ত্রী পদমর্যাদায় সেখানে অতিথি হিসেবে রেখে এসেছেন। সুতরাং তিনি পালাননি। কিন্তু এই ইউনূস যে বারবার পালায় এবং পালিয়ে যায় বা পালিয়ে যাওয়ার রেকর্ড রয়েছে, সেটা কিন্তু আবারও প্রকাশ্যে সামনে আসলো। মাধ্যমে জাতির কাছে জানতে চাই, এই 7 দিনের মধ্যে ওনার উপর রেস্ট্রিকশন ইম্পোজ না করলে আমাদের কাছে ইনস্ট্রাকশন সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ মতিউর রশিদ এবং ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই ডাটা চমৎকার, আমরা অলরেডি রেস্টিউই জিপি করে দিয়েছি, কুরিয়ার চলে গেছে। 7 দিনের মধ্যে যদি সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেয় তাহলে আমাদের বাধ্য হব আমরা মাননীয় হাইকোর্ট ডিভিশনে রিটায়ার করার জন্য। দর্শক, চমৎকার উপস্থাপনা এবং সুন্দরভাবে উনি বললেন, পুরো জিনিসটাকে তুলে ধরলেন এবং এটাই বাস্তবতা। এটাই বাস্তবতা। এই ইউনূস তার গংরা এভাবেই এই বাংলাদেশকে ধ্বংস করেছে এবং শেষ করেছে বলে আমরা মনে করি। আমরা এই ঘটনার যদি ভয়াবহতা একটু বোঝার চেষ্টা করি দর্শক, যে আসলে কি হয়েছিল। বুঝতে হলে আমাদের আগে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সরকারি তথ্যের দিকে তাকাতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য বলছে, চলতি বছরে ১৫ মার্চ থেকে ১৫ আগস্ট পর্যন্ত মাত্র ৫ মাসে সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে অন্তত ৯০২ জন নিষ্পাপ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যেও সরাসরি হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ৮০৩ জন শিশু। একটি স্বাধীন দেশে ৫ মাসে ৯০০ বেশি শিশু মৃত্যু কোনো সাধারণ পরিসংখ্যান নয়। এটি একটি গণহত্যাতুল্য অবহেলা। আর এই ধ্বংসযজ্ঞের নেপথ্যে কি ছিল? অভিযোগ উঠছে বা প্রমাণিত সত্য যেটা, এই বাটপার ইউনূসের ১৮ মাসের শাসনকালে রাষ্ট্রীয় বিনামূল্যে টিকাদান কর্মসূচিকে দুর্বল করে হামের টিকাটাকে কর্পোরেট বা বেসরকারি খাতে তুলে দেওয়ার চক্রান্ত করা হয়েছিল ধান্দার আশায়। যে টিকা পাওয়ার কথা ছিল প্রতিটি শিশুর বিনামূল্যে, তা নিয়ে শুরু হয়েছিল বাণিজ্যিক কারসাজি।
ফলাফল কি হলো? আমরা পেলাম সময় মতো টিকা পৌঁছানি, কোয়েন ভেঙে পড়েছে এবং হাজার হাজার শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। যে হামকে আমরা জাদুঘরে পাঠানোর কথা ছিল, শেখ হাসিনার নেতৃত্বে বা পূর্ববর্তী সরকার যারা আছে, এই জায়গাটা থেকে সবসময় সিরিয়াসলি এই হামের টিকাটা দেওয়ার ব্যাপারে সতর্কভাবে কাজ করেছে এবং কন্টিনিউ করে এসেছে। কিন্তু এই ইউনূস একটা বছর শিশুদের এই হামের টিকা না দেওয়াতে আজকে এতগুলা শিশু, এবং শুধু এটা না, প্রায় লক্ষাধিকের উপরের শিশু কিন্তু এই হামে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে এবং সেইসব পরিবারগুলো এই চিকিৎসা করাতে গিয়ে অধিকাংশ পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে। কারণ অধিকাংশ পরিবার ছিল নিম্ন মধ্যবিত্ত বা দরিদ্র শ্রেণীর। তাদের পরিবারগুলো সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে। সুতরাং ইউনূসের অপরাধের কোনো শেষ নেই। এই ৯০২ টি শিশুর রক্তের দাগ ইউনূস তার প্রশাসনের নীতি নির্ধারকরা কিভাবে ধুয়ে ফেলবেন? ডক্টর ইউনূসের সমর্থকরা সবসময় বিশ্বমঞ্চে তার সুশীল ভাবমূর্তি ধরার চেষ্টা করেন। কিন্তু গত ১৮ মাসে তার শাসনের অধীনে বাংলাদেশে কি হয়েছে সবাই কিন্তু সেটা দেখেছে। দেশের সাধারণ মানুষ দেখেছে কিভাবে স্বাস্থ্য খাত থেকে শুরু করে জাতীয় অর্থনীতি, বিচার বিভাগ, সীমান্ত নিরাপত্তাকে একে একে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এনজিও মানসিকতা দিয়ে একটি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে পুরো রাষ্ট্রযন্ত্রকে অচল করে ফেলা হয়েছিল। আজ যখন সেই ১৮ মাসের কুকর্মের হিসাব দেওয়ার সময় এসেছে, তখন নোটিশ দিয়ে তার দেশ থেকে নিষেধাজ্ঞা চাওয়ার সিদ্ধান্তটি অত্যন্ত যুক্তিযুক্ত এবং সময় উপযোগী। কিন্তু আমরা সন্দিহান তারেক রহমান সরকার এই জায়গায়ও হয়তো বাগড়া দিবেন এবং ইউনূসকে রক্ষা করার চেষ্টা করবেন। কারণ এই তারেক রহমান সরকারও হচ্ছে ইউনূসের উত্তরসূরি। একই অপরাধে তারা অপরাধী হচ্ছেন। দেশের মানুষের আজকে একটাই দাবি, ১৮ মাসের শাসনের যে অনিয়ম, দুর্নীতি, লুটপাট এবং শিশুদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে তার পূর্ণাঙ্গ বিচার এদেশের মাটিতেই হতে হবে। ডক্টর ইউনূস কোনো অবস্থাতেই বিচার এড়িয়ে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না। এটা এখন জনদাবি। কিন্তু মূল নাটকটা শুরু হয়েছে দর্শক কিন্তু আরো আগে থেকে। মূল যে নাটকটা সেটা আমরা যদি বলি যে এর আগেও ডক্টর ইউনূস বিভিন্ন অপকর্ম, অনিয়মের বিরুদ্ধে একাধিকবার আদালতে পিটিশন অভিযোগ করা হয়েছিল। কিন্তু প্রতিবারই দেখা গেছে হাইকোর্টের কোনো যুক্তিযুক্ত কারণ ছাড়াই, কোনো যথাযোগ্য ব্যাখ্যা ছাড়াই সেইসব আবেদন একের পর এক খারিজ করে দিয়েছে। কেন এই রহস্যজনক নীরবতা ও খারিজের খেলা? দেশে আইনি সচেতন মহল স্পষ্ট দেখছে যে তারেক রহমানের সরকার অন্যায়ভাবে সুপ্রিম কোর্ট ও বিচার বিভাগে হস্তক্ষেপ করছে। তারেক রহমান ও বিএনপি রাজনৈতিক সুবিধা ও ব্যাগ সমঝোতার অংশ হিসাবে বারবার ইউনূসকে সব ধরনের আইনি আইসোলেশনে রাখছে, তাকে আইনি সুরক্ষা দিচ্ছে। প্রশ্ন উঠে যে সরকার বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে বড় বড় কথা বলার কথা, সেই সরকার তারেক সরকার কেন একজন বিতর্কিত সাবেক উপদেষ্টাকে বাঁচাতে এত মারিয়া হয়ে উঠল? আদালতের কাঁধে বন্দুক রেখে কেন ইউনূসের সব অপরাধ ঢাকার চেষ্টা করা হচ্ছে? তারেক রহমান ও তার প্রশাসনকে একটি কথা খুব পরিষ্কারভাবে মনে রাখতে হবে, আইন ও বিচার ব্যবস্থা কোনো দলের ব্যক্তিগত সম্পত্তি নয়। আজ আপনারা ডক্টর ইউনূসকে রক্ষা করার জন্য অন্যায়ভাবে আদালতের ক্ষমতার অপব্যবহার করছেন। আপনারা ভাবছেন ক্ষমতার জোরে পার পেয়ে যাবেন, কিন্তু ইতিহাস সাক্ষী অন্যায়ভাবে অপরাধীকে আশ্রয় দেওয়া নিজেরও একটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে এবং সেই অপরাধে আপনিও অপরাধী হবেন। আজ যদি ৯০০ শিশুর মৃত্যুর জন্য দায়ী নীতি বাস্তবায়নকারীদের বিচারে বাধা দেওয়া হয়, তবে ভবিষ্যতে যখন ক্ষমতার পট পরিবর্তন হবে, ক্ষমতার সমীকরণ বদলাবে, তখন তারেক রহমানকেও এই অন্যায় সুরক্ষার অপরাধে কাঠগড়ায় দাঁড়াতে হবে। অপরাধীকে বাঁচানোর দায়ভার থেকে তারেক রহমান সরকার নিজেকে মুক্ত রাখতে পারবে না। অন্যায়ভাবে ইউনূসকে রক্ষা করার জন্য ইতিহাস তারেক রহমানকে ছাড় দেবে না। এটি কেবল সময়ের ব্যাপার মাত্র। ব্যারিস্টার এম আশরাফ ইসলামের এই নোটিশ কেবল একটি আইনি কাগজ নয়, এটি হলো দেশের কোটি বঞ্চিত ক্ষতিগ্রস্ত মানুষের কণ্ঠস্বর। আমরা সেটা হিসেবেই দেখছি, কারণ এই ইউনূসের বিরুদ্ধে বিচার এখন মানুষের কাছে জনদাবি, গণদাবি হিসেবে আসছে। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিচার বিভাগ এই লিগ্যাল নোটিশের পর কি পদক্ষেপ নেয়। তারা কি সত্যি নিরপেক্ষ ভূমিকা পালন করে এই বাটপার ইউনূসকে দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করবে এবং তদন্ত কমিটি গঠন করবে, নাকি আবারও তারেক রহমান সরকারের অদৃশ্য সুতার টানে নোটিশটি হিমাগারে পাঠিয়ে দেওয়া হবে? যদি বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে না পারে, যদি শিশুদের বিচারে মৃত্যুর জবাবদিহিতা নিশ্চিত করা না যায়, তবে সাধারণ মানুষ আদালতের প্রতি যে যতটুকু আস্থা অবশিষ্ট আছে তা পুরোপুরি বিলুপ্ত হবে বলে আমরা মনে করছি। দর্শক, পরিশেষে আমরা বলতে চাই, ৯০২ নিষ্পাপ শিশুর রক্ত, ইতিহাসে স্বাস্থ্য খাতের বেসরকারীকরণে ষড়যন্ত্রের বিচার এদেশের মাটিতে হতে হবে। বাটপার ইউনূসকে তার ১৮ মাসের শাসনের প্রতিটি সিদ্ধান্তের উত্তর দিতে হবে। আর রাজনৈতিক স্বার্থে যারা এই বিচার প্রক্রিয়া বাধা সৃষ্টি করছেন, বিচার বিভাগে হস্তক্ষেপ করছেন, তাদের জবাবদিহিতা জনগণ একদিন নিশ্চিত করবে।
ডক্টর ইউনূসের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা এবং তারেক সরকারের আদালতে হস্তক্ষেপ নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন ইউনূসের অপকর্মের বিচার হওয়া উচিত? আপনার মূল্যবান মতামত নিয়ে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি লাইক দিন এবং সত্যের পক্ষে জনমত গড়ে তুলতে বেশি, বেশি করে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে। বিদায় নিচ্ছি। তবে বিদায়ের আগে সেই বার্তা, একই বার্তা আপনাদেরকে দিচ্ছি। আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান, আপনার ঘরে যদি টিনেজার ছেলেমেয়ে থাকে তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের হাত থেকে নিরাপদে রাখুন এবং সাবধানে রাখুন। ধন্যবাদ সবাইকে।